আপনারা দেখেছেন কিছুদিন আগে ইরানের পরমাণু ফ্যাসিলিটিতে হঠাৎই আক্রমণ করেছে ইসরায়েল। কারণ ইসরায়েল মনে করেছে যে ইরান যে পরমাণু কেন্দ্র তৈরি করেছে সেটা তাদের কাছে একটা থ্রেট, এবং এই যুদ্ধ বা এই যে আক্রমণ, এই আক্রমণের সঙ্গে ইসরায়েলের সাথে আর একটা দেশ এই যুদ্ধে যোগদান করেছে, সেটা হচ্ছে ইউএসএ বা আমেরিকা। তারাও ইসরায়েলের সাথে সাথেই ইরানের এই সমস্ত পরমাণু ফ্যাসিলিটিগুলোতে আক্রমণ চালিয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত B4 বোম্বার এয়ারক্রাফট। এবং এর পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার ঘোষণা করেছে। এর সাথে সাথেই তিনি যেটা বলেছেন যে ইরান যে পরমাণু ফ্যাসিলিটিগুলো বানিয়েছিল, যেখানে তারা পরমাণু বোমা বানাচ্ছিল, সেইগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়নি, কারণ ইরান এগুলোকে একদম মাটির অনেক গভীরে এই সেন্টারগুলোকে তারা বানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা এটা বলেছে যে তারা এই যে ইরানের যে পরমাণু বোমা বানানোর পদ্ধতি বা যে প্রসেস, সেটাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি ইরানকে পরমাণু বোমা তৈরি করতে হয় তাহলে আরও অনেকটা সময় তাদেরকে দিতে হবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই কনফ্লিক্ট কেন, কিভাবে আমেরিকা এই কনফ্লিক্টের সঙ্গে যুক্ত হলো, ইতিহাস কি বলছে সেটা জানার জন্য এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেখানে অবশ্যই ক্লিক করতে পারেন। তাহলে সেই ভিডিওটি দেখলে আপনি ইতিহাসের যে প্রেক্ষাপট সেটা অনেকটা ভালোভাবে বুঝতে পারবেন, এবং তারপরে এই ভিডিওটি দেখলে বর্তমান যে প্রেক্ষাপট সেটা বুঝতে আরও সুবিধা হবে। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আসুন ফিরে আসা যাক আজকের ভিডিওর মূল বক্তব্যে। দেখুন, ইরান আর ইসরায়েলের এই যে কনফ্লিক্ট, যেখানে ইসরায়েল মনে করছে যে ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তাহলে সেটা তাদের কাছে একটা থ্রেট হয়ে দাঁড়াবে, ঠিক সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবাসী হিসাবে আপনাদের অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন ওঠে, অন্তত আমার মনে তো বারবার এই প্রশ্নটা উঠেছিল, এবং সেই কারণেই আজকের এই ভিডিওটা আমি বহু রিসার্চ করে বানাচ্ছি। দেখুন, ভারতবর্ষের পাশেই আছে পাকিস্তান, এবং পাকিস্তান জন্ম লগ্ন থেকেই ভারতবর্ষের শত্রু দেশ। তাহলে কি কখনো আমাদের এটা মনে হওয়া উচিত নয় কি যে ভারতবর্ষের পাশে থেকে এরকম একটা শত্রু দেশ হওয়ার সত্ত্বেও পাকিস্তান কি করে পরমাণু বোমা তৈরি করলো, এবং ভারতবর্ষ ঠিক তার পাশে থেকে কিভাবে পাকিস্তানকে এটা করতে দিল? এর পেছনে কি আদৌ কোনো ইতিহাস আছে? ভারতবর্ষ কি পাকিস্তানকে কখনো বাধা দিতে চেয়েছিল, নাকি তারা কখনোই পাকিস্তানকে এই বাধা দিতে চায়নি, বা তারা কখনো পাকিস্তান যে পরমাণু বোমা বানাবে সেটা ভাবতেও পারেনি? ইতিহাসের পাতায় কি লেখা আছে সেটাই আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি, আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করার জন্য একটা অনুরোধ রইবে। চলুন আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে, তবু আমি আপনাকে জানাতে চাই যে এই ইসরায়েল যে দেশটি আছে, সেই দেশটি 1980 দশকে ভারতবর্ষের যে তদানীন্তন সরকার ছিল তাদেরকে পাকিস্তানের কোয়েটাতে যে পরমাণু কেন্দ্র রয়েছে বা পরমাণু ফ্যাসিলিটি রয়েছে সেখানেই হামলা চালানোর কথা বলেছিল। কারণ এই ইসরায়েল দেশটা যতই ছোট হোক না কেন, তাদের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটা কিন্তু প্রথম থেকেই অত্যন্ত কার্যকর ছিল, এবং সেই কারণেই তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তান যদি পরমাণু বোমা তৈরি করে, এবং পাকিস্তান যদি এই পরমাণু বোমা তৈরি করতে সাকসেসফুল হয়, তাহলে সেটা পশ্চিম এশিয়ার জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। পাকিস্তানের কোয়েটাতে ভারতবর্ষের যে অতর্কিত আক্রমণ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা আমরা বলি সার্জিক্যাল স্ট্রাইক, সেটার জন্য কিন্তু ভারতবর্ষের সরকারও সেই সময় রাজি হয়ে গেছিল। অর্থাৎ ইসরায়েলের যে প্রস্তাব, সেই প্রস্তাবে ভারতবর্ষের কংগ্রেস সরকার, অর্থাৎ সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পর্যন্ত রাজি হয়ে গেছিলেন। এমনকি কোন বেস থেকে এই অপারেশনটি পরিচালনা করা হবে, কোথা থেকে, কোন এয়ারবেস থেকে এই বিমান উঠবে এবং অতর্কিতে পাকিস্তানের এই কোয়েটাতে আক্রমণ করে আবার ফিরে আসবে, সেই সমস্ত প্ল্যানিং সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছিল। কিন্তু এক্সিকিউশনের সময় দিল্লি থেকে হঠাৎই অর্ডার আসে যে এই যে অপারেশন, সেই অপারেশনকে বন্ধ করতে হবে। কিন্তু কেন? এর পেছনে আসলে কি কারণ ছিল সেটাও আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথরিন স্কট ক্লার্কের লেখা বই পাকিস্তান দ্য ইউএস অ্যান্ড দ্য গ্লোবাল কনস্পিরেসি বইতে পাওয়া যায়
যে ইসরায়েল পাকিস্তানের ভেতরে চলতে থাকা পরমাণু শক্তির প্রক্রিয়াকে শুধু ভারতবর্ষের নয়, পুরো মিডল ইস্টের জন্য এক ভয়ঙ্কর পরিণতির আভাস হিসাবে মনে করত। এমনকি 1979 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাকেম সেই সময়কার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মার্গারেট ম্যাচারকে চিঠি লিখে সন্দেহ প্রকাশ করেছিল যে পাকিস্তানের সঙ্গে লিবিয়ার কর্নেল গাদ্দাফির কোথাও না কোথাও একটা যোগসূত্র বা কোথাও না কোথাও একটা সম্পর্ক রয়েছে। এবং এই ক্ষেত্রে তিনি যে সন্দেহটি করেছিলেন যে পাকিস্তান পরমাণু বোমা বানাতে সাকসেসফুল হলে সেই পরমাণু বোমা তারা লিবিয়াকে পর্যন্ত দিতে পারে। দেশের ভেতরের যে অস্থিরতা সেটা কিন্তু সেই সময় একটা অত্যন্ত খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল। এমনকি শিখ নেতা ভিন্দ্রানওয়ালের বিদ্রোহের জন্য ভারতবর্ষ তখন উত্তাল হয়ে রয়েছে। JLKF এর সহ প্রতিষ্ঠাতা মকবুল ভাটের ফাঁসির পর কাশ্মীরও কিন্তু উত্তাল হয়ে উঠেছিল। শুধুমাত্র তাই নয়, সেই সময় সবে মাত্র ভারতবর্ষ যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সি কাটিয়ে উঠেছে এবং এমার্জেন্সিতে ভারতবর্ষের সাধারণ মানুষ এবং ভারতবর্ষের সেই সময়কার রাজনৈতিক যে সমস্ত বিরোধী দলগুলো ছিল তারা এই যে সদ্য এমার্জেন্সির যে কষ্ট, যে আঘাত, যে ঘা, সেই ঘাত কিন্তু তখনও পর্যন্ত শুকিয়ে যায়নি। এবং এই ক্ষেত্রেই এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো খানিকটা বিচলিত করেছিল সেই সময়কার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তিনি হয়তো ভেবেছিলেন যে এই মুহূর্তে যদি পাকিস্তানকে আক্রমণ করতে যাওয়া হয় তাহলে ভারতবর্ষের ভেতরে যদি কোনো রকম কোনো অশান্তি তৈরি হয় তাহলে হয়তো তিনি এই দুই ক্ষেত্রের যে অশান্তি সেটাকে সামলে উঠতে পারবেন না। শুধুমাত্র তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রটাও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে সেখানেও কিন্তু আমেরিকা আজকের মতো ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছিল খুব বেশি পরিমাণে। এমনকি সেই সময়ে আমেরিকা পাকিস্তানকে প্রচণ্ডভাবে ব্যাক সাপোর্ট দিত। একাধিক গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে এই যে পাকিস্তান কোয়েটাতে যে পরমাণু কেন্দ্র তৈরি করেছে সেটা কিন্তু সেই সময় আমেরিকার ইন্টেলিজেন্স অর্থাৎ CIA খুব ভালোভাবে জানতো। কারণ আমেরিকা সেই সময় পাকিস্তানের ভেতরে গড়ে ওঠা মুজাহিদিন গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সাহায্য করছিল আফগানিস্তানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং হয়তো সেই কারণেই কখনোই আমেরিকা চায়নি যে এই অবস্থায় যেখানে পাকিস্তানের ভেতরে ঢুকে আমেরিকা তাদেরকে সাহায্য করছে, তাদের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদেরকে অস্ত্রশস্ত্র দিচ্ছে, সেখানে যদি আবার ইন্দিরা গান্ধী অর্থাৎ ভারতবর্ষ সেখানে আক্রমণ করে তাহলে তাদের যে উদ্দেশ্য সেটাতে কোথাও না কোথাও আঘাত লাগতো। এবং সেই কারণে আন্তর্জাতিক একটা চাপ কিন্তু সেই সময় ভারতবর্ষের ওপর ছিলই। 1980 সালের শেষের দিকে আপনারা যদি ইতিহাসের পাতা খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যে পাকিস্তান পরমাণু অস্ত্র প্রস্তুতিতে একটা অস্বাভাবিক অগ্রগতি কিন্তু লাভ করেছিল। দেখুন, পাকিস্তান যে তাদের এই পরমাণু কেন্দ্রগুলো তৈরি করেছিল এবং সেখানে যে তারা পরমাণু নিয়ে রিসার্চ করছিল, অস্ত্র বানাচ্ছিল, সেটাতে কিন্তু পাকিস্তানের একজনের নাম না বললেই নয়। সেটা হচ্ছে AQ খান, যার পুরো নাম ছিল আব্দুল কাদের খান। দেখুন, যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে পাকিস্তানের এই আব্দুল কাদের খান বা AQ খান হয়তো একজন খুব বড় বিজ্ঞানী ছিল এবং তিনি পাকিস্তানে রিসার্চ করে এই পরমাণু বোমা বানিয়েছিলেন। সেটা কিন্তু একদমই নয়। পাকিস্তান চিরকালই চুরি করে গেছে এবং সেই কারণেই এখানেও একটা তার মানে প্রমাণ আমি বলতে পারি যে সেটা হচ্ছে এই AQ খান কিন্তু এই যে পরমাণু বোমা বানানোর অর্থাৎ ইউরেনিয়াম সংশোধন করে যে পরমাণু বোমা তৈরি হয় সেই যে ব্লুপ্রিন্টটা সেটাও কিন্তু চুরি করেছিল একটা ডাচ কোম্পানি থেকে। এবং আজকে দাঁড়িয়ে যখন এই ঘটনাটা আমরা আলোচনা করছি তখন এই কথা বলাই বাহুল্য যে পাকিস্তানের যে এই সম্পূর্ণ পরমাণু অস্ত্র তৈরি করার যে ফান্ডিংটা সেটা করেছিল হচ্ছে চায়না এবং নর্থ কোরিয়া। পরবর্তীকালে যা হয়েছিল যে 1984 সালে আমরা জানি ইন্দিরা গান্ধীর হত্যা, ইন্দিরা গান্ধী মারা যান এবং তারপরে প্রধানমন্ত্রী হন হচ্ছে রাজীব গান্ধী। রাজীব গান্ধীও চাইলে হয়তো পাকিস্তানকে বিভিন্ন রকমভাবে বাধা দান করতে পারতেন, বিভিন্ন রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে পারতেন বা অন্যান্য সার্জিক্যাল স্ট্রাইক বা আদার যে অপশনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে পারতেন, কিন্তু তিনিও সেইভাবে কোনো কিছুই করেননি এটা বলাই যেতে পারে, কারণ ইতিহাসের পাতায় আমরা সেরকম কিছু খুঁজে পাই না। এবার দেখুন 1984 সালে যেটা হয় যে ইন্ডিয়া আর পাকিস্তান সংঘবদ্ধ হয়ে একটি ট্রিটি বা একটি চুক্তিতে সাইন করে, যেখানে এটা বলা হয়েছিল যে 1 জানুয়ারি প্রত্যেক বছর এই দুই দেশ তাদের পরমাণু অস্ত্রশস্ত্রের যে ডিটেলস রয়েছে তারা একে অপরের সঙ্গে সেগুলোকে বিনিময় করবে এবং যার ফলে এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে পরমাণু অস্ত্রের স্বচ্ছতা সেটা বজায় রাখবে। কিন্তু এই ক্ষেত্রে এটা বলাই বাহুল্য যে ইন্ডিয়া ঠিকঠাক ইনফরমেশন দিল, পাকিস্তান কতটা ঠিকঠাক ইনফরমেশন ইন্ডিয়াকে দেয় সেটা
মানে সেটা নিয়ে আলোচনা করাটাও সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এবার দেখুন ইতিহাসের পাতায় আরেকটু এগিয়ে এলে দেখা যাবে যে 1994 সালে যখন ভারতবর্ষ পোখরানে পরমাণু বোমার টেস্টিং করে, ঠিক সেই সময় কিন্তু দেখা যায় পাকিস্তান তার পরেই আবার নিজেদের পরমাণু বোমার টেস্টিং শুরু করে। অর্থাৎ সব সময় পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে রেষারেষি করেছে। তবু এই কথা বলাই বাহুল্য যে সেই দেশের মানুষেরা খেতে না পেলেও সেই দেশে পরমাণু বোমাটা ঠিকঠাক রয়েছে, যাতে ভারতবর্ষকে কথায় কথায় ভয় দেখানো যায়। এমনকি আপনারা যদি কিছু মাস আগে যে পেহেলগামে ঘটনা ঘটেছিল, সেখানে যখন ভারতবর্ষ পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো আছে সেখানে আক্রমণ করেছিল, তখন কিন্তু দেখা গেছিল যে পাকিস্তান ভারতবর্ষকে বারবার বিভিন্ন রকমভাবে এই পরমাণু হামলার একটা ভয় দেখিয়েছে। তো এই কথা বলা যেতে পারে যে শুধুমাত্র ভারতবর্ষকে মানে ভয় দেখানোর জন্য পাকিস্তান বারবার তাদের এই পরমাণু যে শক্তি সেটাকে দিন দিন উন্নত থেকে উন্নততর করেছে, তাতে তাদের দেশের মানুষ খেতে পাক আর না পাক। দেখুন এরপর কিন্তু পাকিস্তান নির্বিচারে ভারতবর্ষের ওপর বিভিন্ন সময় জঙ্গি হামলা নামিয়ে এসেছে। 2001 সালে পার্লামেন্ট, 2004 সালে মুম্বাই, এবং ভারতবর্ষের ভেতরে প্রত্যেক বছর ছোটখাটো কাশ্মীরে বা অন্যান্য জায়গায় এই যে আতঙ্কবাদী হামলা সেটা কিন্তু চলেই আসছে, এবং এটা বলাই বাহুল্য যে সেখানে পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। কিন্তু দেখুন ভারতবর্ষ কোথাও না কোথাও পাকিস্তানকে যে সম্পূর্ণরূপে টাইট দেওয়া, যেটাকে বলা হয় একদম কূটনৈতিক এবং সেনাবাহিনীর মাধ্যমে আক্রমণ করে একদম পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়া, সেটা এই মুহূর্তে হয়তো কোথাও না কোথাও করতে পারে না। তার কারণ হয়তো এই পাকিস্তানের কাছে থেকে যাওয়া পরমাণু অস্ত্র। দেখুন সেই সময় ইন্দিরা গান্ধী যদি সাহস দেখিয়ে এই পাকিস্তানের ভেতরে থাকা যে অস্ত্র, যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে যদি ভেঙে ছারখার করে দিত, সেগুলোকে যদি গুড়িয়ে দিত, আন্তর্জাতিক এবং ভেতরের যে সমস্ত ঝামেলা সেগুলোকে উপেক্ষা করে, তাহলে হয়তো আজ পাকিস্তান এই বারবার ভারতবর্ষের ভেতরে ঢুকে এসে এই আক্রমণগুলো চালাতে পারত না। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা কোন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে ফিরে আসবো আপনাদের সবথেকে প্রিয় এই ওয়েক আপ উইথ কেরিয়ার ইউটিউব চ্যানেলে। আজকের জন্য বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থাকবেন, ভালো রাখবেন।